আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব বিশ্বের সব আলোচিত সংবাদ। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ অস্ট্রেলিয়ার। এদিকে গোলান ইস্যুতে ইসরায়েলকে সতর্ক করলেন সিরিয়ার বিদ্রোহী প্রধান। আরও জানিয়ে দেব রাশিয়ায় $250 মিলিয়ন পাচার করেছে আসাদ সরকার। এবং সর্বশেষ জানিয়ে দেব যারা আমার বিরোধী ছিল তারা আমার বন্ধু হতে চায়, বলছেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া ঐতিহাসিকভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র, কিন্তু গাজায় চলমান যুদ্ধ দুই দেশের সম্পর্কে ফাটল তৈরি করেছে। বিশেষ করে গাজা উপত্যকায় গণহত্যা নিয়ে আগের চেয়ে বেশি সোচ্চার হচ্ছে বিশ্ব। সে তালিকায় যুক্ত হয়েছে অস্ট্রেলিয়াও। সম্প্রতি তার এক ঝলক দেখালো অস্ট্রেলিয়া। গেল বছরের 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে 45,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার অনেক এলাকা পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে, উদ্ধাস্ত হয়েছে লাখ লাখ মানুষ। তারপরও থেমে নেই ইসরায়েলি অভিযান। প্রতিদিনই হামলা চালাচ্ছে ইসরায়েল। এবার ইসরায়েলের দুই সেনার বিরুদ্ধে কড়া অ্যাকশন নিল অস্ট্রেলিয়া। ইসরায়েলি সংবাদপত্র ওয়াইনেট জানিয়েছে ওই দুই সেনাকে অস্ট্রেলিয়ায় ঢুকতে দেওয়া হয়নি। যুদ্ধাপরাধে তাদের ভূমিকা কী ছিল এ নিয়ে একটি ফরম পূরণের পরই কপাল পড়ে তাদের। সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে পরিবারের অন্য সদস্যের সঙ্গে 2 মাস আগে অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করেছিল ওমের বার্গার ও এল্লা বার্গার নামের দুই ইসরায়েলি সেনা। পরিবারের অন্য সদস্যের ভিসা পরীক্ষাকরণ করা হলেও 2 জনকে 13 পৃষ্ঠার একটি নথি পূরণ করতে বলা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর অংশ হিসেবে কি ধরনের নির্যাতনে অংশ নিয়েছেন, যুদ্ধাপরাধ বা গণহত্যায় অংশ নিয়েছেন কিনা তারা। তবে ওই ফর্ম পূরণ করার পর অস্ট্রেলিয়ার পক্ষ থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করা হয়নি। এরপর এল্লা ইসরায়েল ফিরে এলেও ওমেজ জবারের আশায় এখন থাইল্যান্ড অপেক্ষায় করছেন। অস্ট্রেলিয়া বলছে নিয়মিত পরীক্ষা অংশ হিসেবে এই ধরনের ফর্ম পূরণ করতে বলা হয়েছে। গোলান ইস্যুতে ইসরায়েলকে সতর্ক করলেন সিরিয়ার বিদ্রোহী প্রধান। সিরিয়ার অধিকৃত গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করতে $1.10 লাখ পরিকল্পনা রূপায়ণ করতে যাচ্ছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। এ ইস্যুতে ইসরায়েলকে সতর্ক করেছেন সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের HTS প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। সংবাদ মাধ্যম জেরুজালেমের পোস্টে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নেতানিয়াহুর অফিসের ঘোষণায় বলা হয়েছে সিরিয়ায় নতুন ফ্রন্টের মোকাবিলায় এই প্রকল্প অনুমোদন করেছে সরকার। গোলান মালভূমি এলাকাকে শক্তিশালী করার অর্থ হল ইসরায়েলকে শক্তিশালী করা। 1967 সালে ইসরায়েল গোলান মালভূমি দখল করে নেয়। এরপর 1981 সালে তা ইসরায়েলের সঙ্গে একীভূত করা হয়। কিন্তু আন্তর্জাতিক আইনে গোলান মালভূমি সিরিয়ার অঞ্চল হিসেবে স্বীকৃত। বর্তমানে 50,000-এর বেশি মানুষ এই পাথুরে মালভূমি এলাকায় বসবাস করেন। তাদের মধ্যে অর্ধেক ইসরায়েলি নাগরিক। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর ইসরায়েল সিরিয়ার দিকে বাফার জন্য সেনার সংখ্যা অনেকটাই বাড়িয়েছে। এই অবস্থায় সিরিয়ায় HTS প্রধান আবু মোহাম্মদ আল জোলানি বলেছেন দীর্ঘদিন ধরে সংঘাত চলার কারণে সিরিয়া বিধ্বস্ত। বর্তমানে নতুন করে আর কোনো আঘাত সহ্য করার ক্ষমতা রাখে না। এজন্য এই মুহূর্তে তিনি দেশ পুনর্গঠন এবং স্থিতিশীলতা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তবে তিনি ইসরায়েলকে সতর্ক করে বলেন অপরিকল্পিত সামরিক অভিযান কারোর জন্য লাভজনক হবে না। এ বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতুস বলেছেন বাশার আল আসাদকে উৎখাত করা বিদ্রোহীর সুর কিছুটা নরম করলেও সিরিয়ার দিক থেকে বিপদের সম্ভাবনা আছে। বিদ্রোহী নেতারা এখন তাদের ভাবমূর্তি বদলের ইঙ্গিত দিলেও সিরিয়ার ঝুঁকি শেষ হয়নি, বরং সেখানে যা হচ্ছে তাতে এই ঝুঁকি বাড়ছে। এদিকে সিরিয়ায় ইসরায়েলি বাহিনীকে কবর দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC প্রধান মেজর জেনারেল হোসেন সালামি। তিনি বলেন সিরিয়ায় ইরানের উপস্থিতি ভূখণ্ড বিস্তারের জন্য নয়, বরং এই অঞ্চলের মুসলমানদের রক্ষা করার জন্য। সিরিয়ায় ইসরায়েলি বাহিনী যা করছে তা সহ্য করা হবে না, তাদের সেখানে কবর দেওয়া হবে। সালামি ইসরায়েলকে সতর্ক করে বলেন দামেস্ক এবং কুনেত্রা অঞ্চলে ইসরায়েলিদের বাড়তি উপস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। এজন্য তেল আবিবকে চরম মূল্য দিতে হবে। রাশিয়ায় $250 মিলিয়ন পাচার করেছে আসাদ সরকার। সিরিয়ায় ক্ষমতাচ্যুত আসাদ সরকার রাশিয়ায় প্রায় $250 মিলিয়ন পাচার করেছে। এই অর্থ রাশিয়ায় পাচার করা হয়েছে মার্চ 2018 থেকে সেপ্টেম্বর 2019 সালের মধ্যে। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয় পুরো অর্থ নগদ ডলার ও ইউরোর নোটে চলে যায় রাশিয়ায়। সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে মস্কোর ভনুকোভা বিমানবন্দরে এই চালান পাঠানো হয়েছিল। পশ্চিমা নিষেধাজ্ঞার অধীনে থাকা রাশিয়ার
ব্যাংকগুলোতে এই অর্থ জমা করা হয়েছিল। রাশিয়া সিরিয়ার জন্য একটি আর্থিক লাইফলাইন হয়ে উঠেছিল, যাকে একসময় মারাত্মক বৈদেশিক মুদ্রার ঘাটতির মুখে পড়তে হয়েছিল। অনেকদিন ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলতে থাকায় এবং পশ্চিমা নিষেধাজ্ঞা সিরিয়ার অর্থনীতিতে পঙ্গু করে দেওয়ার কারণে এই নগদ অর্থ হস্তান্তর করা হয় মস্কোতে। এদিকে নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্সের সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেভিড শেকার বলেছেন, আসাদ সরকারকে সেই সময় বিদেশে অর্থ পাচার করতে হয়েছে বা একটি নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে হয়েছে যাতে তারা প্রয়োজনের সময় তা সদ্ব্যবহার করতে পারেন। দীর্ঘকাল ধরে আসাদ সরকার বিদেশে অর্থ হস্তান্তরের এই কাজটি করে আসছে। সিরিয়ার লিগ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের একজন সিনিয়র গবেষক ইয়াদ মাহমিদ নিশ্চিত করেছে যে পশ্চিম নিষেধাজ্ঞা এড়াতে আসাদ সরকারের জরুরি তহবিল হিসেবে ভূমিকা রেখেছে রাশিয়া, যার মধ্যে দিয়ে সিরিয়ার বাইরে আসাদ পরিবারের সম্পদ ক্রমেই বাড়ছিল। একই সঙ্গে সিরিয়ার অর্থনীতি বিধ্বস্ত হয়ে পড়েছিল। আসাদ পরিবার, বিশেষ করে ফার্স্ট লেডি আসমা আল আসাদ, দেশের অর্থনীতির মূল অংশগুলোকে নিয়ন্ত্রণ করতেন, যার মধ্যে মাদক পাচার এবং জ্বালানি চোরাচালানের মতো কর্মকাণ্ড ছিল। যারা আমার বিরোধী ছিল তারা এখন বন্ধ হতে চায়, বলছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের জয়ের 6 সপ্তাহ পর প্রথম সংবাদ সম্মেলনে কথা বলেছেন। সেখানে ইউক্রেন যুদ্ধ, নিউ জার্সির উপর দিয়ে উড়ে যাওয়ার রহস্যময় ড্রোন এবং টিকটকের ভবিষ্যৎ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। সংবাদ সম্মেলনে 2017 থেকে 2021 সালের হোয়াইট হাউসের সময়ের মতো করে তিনি অনেক বেফাঁস কথা বলে বসেন এবং দীর্ঘ 1 ঘন্টার বেশি সময় ধরে প্রশ্ন উত্তর পূর্বে অংশ নেন। ডোনাল্ড ট্রাম্প রিপোর্টারদের সঙ্গে স্বভাবসুলভ মজা করেন, যা তার নির্বাচনী প্রচারণার রেটনিক এবং রাগের তুলনায় কিছু আলাদা ছিল। তিনি ইউক্রেন এবং ইসরায়েল সম্পর্কে প্রশ্নের উত্তর দেন, তবে তিনি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন কিনা বা ইরানের সামরিক হামলা সমর্থন করবে কিনা তা স্পষ্ট করেননি। তিনি এখন ওয়াশিংটনের নীতিমালার প্রতি অনেক বেশি অভ্যস্ত এবং নিজেকে একটু বিসম্বিতভাবেই দেখেছেন, কারণ তিনি লক্ষ্য করেছেন যে বিদেশি নেতারা তাকে অভিনন্দন জানাতে আসছেন এবং কর্পোরেট সিওরা তার সঙ্গে দেখা করতে ছুটে আসছেন। ট্রাম্প বলেন, প্রথমবার সবাই আমার বিরুদ্ধে লড়াই করেছিল, এবার সবাই আমার বন্ধু হতে চায়। আমি জানি না আমার ব্যক্তিত্ব কি বদলে গেছে নাকি কিছু হয়েছে। ট্রাম্প 20 জানুয়ারি হোয়াইট হাউসে ফিরে আসবেন, যা দেশব্যাপী গভীর বিভাজনের সময় হবে এবং এটি দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠাগুলো এবং বিদেশি সম্পর্কগুলোকে পরীক্ষার মুখে ফেলবে। তার উপদেষ্টা বলেন, তিনি তার মন্ত্রিসভা এবং বৃহত্তর টিমের সদস্য নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন, যারা তার পরিকল্পনা অনুযায়ী সরকার এবং মার্কিন নীতিতে নাটকীয় পরিবর্তন আনতে প্রস্তুত। 5 নভেম্বরের নির্বাচনী জয়ের পর ডোনাল্ড ট্রাম্প এখনও তার স্বাক্ষর জালি করেননি বা সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেননি, বরং তিনি সামাজিক মাধ্যমে পোস্ট এবং মাঝে মাঝে বক্তৃতার মাধ্যমে যোগাযোগ করেছেন। তবে তিনি একটি ভালো অর্থনৈতিক খবর ঘোষণা করেছেন। তিনি সফটব্যাংক গ্রুপের সিও মাসায়োশি সনকে তার পাশে রেখে ঘোষণা করেন যে জাপানি প্রযুক্তি কোম্পানি আগামী 4 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে $100 বিলিয়ন বিনিয়োগ করবে। এটি ছিল অনুষ্ঠানটির প্রাথমিক ঘোষণা, তবে মূল আয়োজনে ছিল আরও কিছু। সূত্র রয়টার্স।